জানিয়ে দেব বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট, নির্বাচন ও নির্বাচন পরবর্তী সহিংসতা এবং বিএনপি সহ বিরোধী দলগুলোর আন্দোলন। থাকছে তিনটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শুরুতেই থাকবে নির্বাচনের পরও কেন আন্দোলন চালিয়ে যাচ্ছে বিএনপি। স্বৈরাচাররা ক্ষমতায় থাকার জন্য ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এখানে আওয়ামী লীগের কোনো ক্ষমতা নেই। বিএনপিকে রাস্তায় ঠেকায় রাষ্ট্রযন্ত্র নিরপেক্ষতা বজায় রাখুক, একদিনের জন্য তারা ক্ষমতায় থাকতে পারবে না। এরপর জানাবো আওয়ামী সরকারের অবৈধ ক্ষমতার লিশপাত দেশকে গভীর সংকটে ফেলে দিয়েছে। এবং সর্বশেষ জানাবো ভারতীয় টেলিগ্রাফের একটি রিপোর্ট, বাংলাদেশে যেভাবে ভারত বিরোধিতাকে প্রতিরোধ করতে হবে এ নিয়ে থাকছে একটি বিশেষ প্রতিবেদন। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। আজকের এই প্রতিবেদন সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। নির্বাচনের পরও কেন আন্দোলন চালিয়ে যাচ্ছে বিএনপি। রাজধানীর মতিঝিলে পীর জঙ্গি মাজার এলাকা থেকে গত মঙ্গলবার বিএনপির কালো পতাকা মিছিল বের হওয়ার কথা ছিল দুপুরে। সেখানে পুলিশে শক্ত অবস্থান দেখা যায়। ফলে মিছিলের নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কর্মসূচি পালনে বিএনপির কোনো নেতাকর্মীকে আসতে দেখা যায়নি। দু একজন এলেও পুলিশের অবস্থান দেখে সরে যান। শেষ পর্যন্ত দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় নির্ধারিত স্পটে আসেন গাড়িতে করে। পুলিশ যে সড়কে অবস্থান করছিল তার বিপরীত সড়কে গাড়ি থেকে নেমে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কিছুক্ষণ, তারপর গাড়িতে করেই স্থান ত্যাগ করতে দেখা যায় তাকে। ৩০ জানুয়ারি মতিঝিলের মতো উত্তরাতেও বিএনপির কর্মসূচি বাধার মুখে পড়ে। উত্তরায় কয়েকজন নেতাকর্মী সহ দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। কিছু সময় পরই তাকে ছেড়ে দেওয়া হয়। এভাবেই সেদিন কোথাও গ্রেপ্তার, কোথাও নিরাপত্তা জোরদার করে ঢাকার যেসব স্থানে বিএনপির কর্মসূচি নির্ধারিত ছিল সেগুলোতে নেতাকর্মীদের জড়ো হতে দেয়নি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যদিও বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও ঝটিকা মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন জেলায় কর্মসূচি পালন করতে দেখা গেছে বিএনপিকে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার মুখে ঢাকার বিএনপির নেতাকর্মীদের দাঁড়াতে না পারা আবারও দলটির সাংগঠনিক দুর্বলতাকেই স্পষ্ট করেছে বলে মনে করছে অনেকেই। কিন্তু একদিকে দাবি আদায় না হওয়া, অন্যদিকে নির্বাচন হয়ে যাওয়ার পরও আন্দোলন ধরে রেখে কি অর্জন করতে চাচ্ছে বিএনপি। আর এই আন্দোলনে বিএনপি সহ সমমনা দল এবং বিএনপির বলয়ের বাইরে থাকা ভোট বর্জনকারী দলগুলোরই বা আগ্রহ কতটা আছে সেটা একটা বড় প্রশ্ন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর 2 সপ্তাহের বেশি সময় নতুন কোনো কর্মসূচি পালন করেনি বিএনপি। দলটির নেতাকর্মীরা উপস্থিতি পর্যবেক্ষণ করেছেন। নির্বাচন নিয়ে আমেরিকা, ব্রিটেনের মতো দেশগুলো প্রশ্ন তুললেও সেটা দৃশ্যত আওয়ামী লীগ সরকারের জন্য কোনো চাপ তৈরি করতে পারেনি। বিএনপিও এ সময় কোনো কর্মসূচি দেয়নি। তবে শেষ পর্যন্ত গত 7 দিনে 3 দফার কালো পতাকা মিছিলের মতো কর্মসূচি পালন করেছে বিএনপি। যদিও এসব মিছিল সমাবেশে আগের মতো নেতাকর্মীদের উপস্থিতি সেভাবে দেখা যায়নি। বিশেষ করে ঢাকার কর্মসূচি নিয়ে সর্বশেষ দলটি দাঁড়াতে না পারা নিয়ে প্রশ্ন তুলছে অনেকেই। যদিও বিএনপির কর্মসূচিতে ঢাকায় কি হয়েছে সেটাতে খুব একটা গুরুত্ব দিতে চান না দলটির কেন্দ্রীয় নেতা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তিনি বলছেন, দলের মধ্যে হতাশা নিরাশা নেই। ঢাকার 2-1টি স্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা থাকলেও তার ভাষায় বিএনপির কর্মসূচিকে আটকে রাখা যায়নি। তিনি বিবিসিকে বলেন, আমরা এই সপ্তাহে যেসব কর্মসূচি পালন করেছি 2-1টা জায়গা ছাড়া কোথাও পুলিশের বাধা কাজ করেনি। হাজার হাজার নেতাকর্মী বিভিন্ন জেলায় কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। এটাতেই প্রমাণ করে বিএনপি এখনো নিরাশ নয়। আমরা উজ্জীবিত আছি, আন্দোলন চলবে। কিন্তু বাধার মুখে ঢাকা সহ যেসব স্থানে বিএনপির কর্মসূচি পালন করতে পারেনি সেটা দলটির সাংগঠনিক দুর্বলতাকেই স্পষ্ট করছে কিনা এমন প্রশ্নে জয়নুল আবেদিন ফারুক দাবি করেন, এটা বরং আওয়ামী লীগেরই দুর্বলতাকে আবারও স্পষ্ট করেছে। স্বৈরাচারেরা ক্ষমতায় থাকার জন্য ক্ষমতার অপব্যবহার করে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে। এখানে আওয়ামী লীগের কোনো ক্ষমতা নেই। বিএনপিকে রাস্তায় ঠেকায় রাষ্ট্রযন্ত্র নিরপেক্ষতা বজায় রাখুক, একদিনের জন্য তারা ক্ষমতায় থাকতে পারবে না। আওয়ামী সরকারের অবৈধ ক্ষমতার লিশপাত দেশকে গভীর সংকটে ফেলে দিয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের ভারপ্রাপ্ত আমির আব্দুর রহমান মোসা বলেছেন, সরকারের অবৈধ ক্ষমতার লিশপাত দেশকে গভীর সংকটে ফেলে দিয়েছে। তারা রাজনৈতিক উচ্চাভিলাষতায় চরিতার্থ করার জন্য
দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ ধ্বংস করে দিয়েছে। সরকার নেতৃত্ব শূন্য করে দেশকেই পরাশ্রয় কদর রাজ্য বানানোর জন্য কথিত বিচারের নামে জাতীয় নেতাদের একের পর এক হত্যা করে দেশের পবিত্র জমিন রক্তাক্ত ও কলঙ্কিত করেছে, যা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, ইসলাম ও ইসলামী মূল্যবোধ বিরোধী ষড়যন্ত্রের অংশ। তাই এসব ষড়যন্ত্র মোকাবেলায় বৃহত্তর জাতীয় ঐক্য প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। তিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও ইসলামের আদর্শের ভিত্তিতে ন্যায় ইনসাফের সমাজ প্রতিষ্ঠার আন্দোলনের সকলকে অগ্রসৈনিকের ভূমিকা পালন করার আহ্বান জানান। ভারতীয় টেলিগ্রাফের রিপোর্ট, বাংলাদেশে যেভাবে ভারত বিরোধিতাকে প্রতিরোধ করতে হবে। আইসিসি বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতের পরাজয় নানাভাবে উদযাপন করেছে কিছু সংখ্যক বাংলাদেশি। সেসব উদযাপনের ভিডিওগুলো নিয়ে ক্ষুদ্র প্রতিক্রিয়া দেখিয়েছিল ভারতীয়রাও। ওই ইস্যুটি নিয়ে যতটা আলোচনা হয়েছিল সম্প্রতি বাংলাদেশে শুরু হওয়া ভারত বয়কট নিয়ে, তা দেখা যাচ্ছে না। যদিও এ নিয়ে সরব বেশ কিছু ইউটিউব চ্যানেল এমন কিছু প্রমাণ রয়েছে যে ভারতীয় পণ্য ও চিকিৎসা পরিষেবা বর্জনের এই প্রচারণা চালাচ্ছে কয়েকজন প্রবাসী বাংলাদেশি ইউটিউবার। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে দেশটিতে ভারত বিরোধী মনোভাব রাজনৈতিক অঙ্গনের সাধারণ বৈশিষ্ট্যে পরিণত হয়েছে। এমনকি স্বাধীনতার উচ্ছ্বাস কমে যাওয়ার আগেই ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে নবগঠিত দেশটির মূল্যবান সম্পদ কেড়ে নেওয়ার অভিযোগ আনা হয়েছিল। জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রতিষ্ঠাতা মেজর এম এ জলিল ভারতীয় সেনাবাহিনীর প্রতি বিদ্বেষপূর্ণ ছিলেন। মাওলানা ভাসানীর চীনপন্থী রাজনীতির অনুভূতির উপর ভিত্তি করে এই দলটি গড়ে উঠেছিল। 1971 পরবর্তী সময়ে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব দুটি প্রধান উৎস থেকে উদ্ভূত হয়েছিল। প্রথমত, বাংলাদেশিদের মধ্যে তাদের মুসলিম পরিচয়ের প্রতি শক্তিশালী অনুগত ছিল। 1971 সালে পূর্ব পাকিস্তান নামের সঙ্গে এটিও বিলুপ্ত হয়ে যায়নি। এই অনুভূতির প্রচারে কাজ করেছে কিছু ইসলামপন্থী দল। যাই হোক, এটি উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে মুসলিম ধর্মীয় দলগুলো সর্বদা কমপক্ষে 25% ভোটারের সমর্থন পেয়েছে। তাদের অধীনে একটি বড় ক্যাডার বেস রয়েছে যারা সর্বদা ভারত বিরোধী অনুভূতি জাগিয়ে তুলতে একটি অগ্রণী ভূমিকা পালন করেছে। দ্বিতীয়ত, ধর্মভিত্তিক এসব দল সর্বদাই বাংলাদেশি জাতীয়তাবাদের পরিপূরক হিসেবে কাজ করেছে। 1975 সালের পর জেনারেল জিয়াউর রহমানের চারপাশে তারা একত্রিত হয়েছিল। আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ধর্মনিরপেক্ষ বাঙালি জাতীয়তাবাদের কারণে সহজেই দলটিকে বিএনপি থেকে আলাদা করা যায়। আওয়ামী লীগ বরাবরই বিএনপিকে স্বাধীনতা বিরোধী শক্তি বলে আখ্যায়িত করেছে। প্রধানত জিয়াউর রহমানের সময় তৎকালীন পাকিস্তানপন্থী নেতাদের পুনর্বাসন এবং পরবর্তীকালে খালেদা জিয়ার জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট গঠনের কারণেই এই দাবি করে আওয়ামী লীগ। বিশেষ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর থেকে বিরোধীদের প্রচারে চলছে যে মূলত দিল্লির ধারাবাহিক সমর্থনের কারণে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে আছে। অনেকে বিশ্বাস বাংলাদেশের সঙ্গে ভারতের একটি শোষণমূলক সম্পর্ক রয়েছে। ভারত বাংলাদেশকে নদীর পানি থেকে বঞ্চিত করে এবং তার পণ্যের বাজার হিসেবে ব্যবহার করে। বাংলাদেশে এমন একটি ধারণাও রয়েছে যে ভারতীয় শ্রমিকরা ওয়ার্ক পারমিট ছাড়াই ঢাকা ও চট্টগ্রামের মতো জায়গায় স্থানীয়দের কাজ ছিনিয়ে নিচ্ছে। এটি বাস্তবতা নাকি শুধুই অনুমান তা এখনো প্রমাণিত নয়। তবে দুই দেশের মধ্যে অর্থের একটি উল্লেখযোগ্য আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক বিনিময় রয়েছে। 2020 সালে বাংলাদেশ থেকে ভারতে $10 বিলিয়ন রেমিটেন্স গেছে। উদাহরণস্বরূপ, বাংলাদেশ থেকে কলকাতায় যাওয়া ক্রেতাদের জন্য এমন ব্যবস্থাও রয়েছে যেখানে তারা দেশে ফেরার পর ক্রয়কৃত পণ্যের দাম পরিশোধ করতে পারে, তাও আবার বাংলাদেশি মুদ্রায়। এমন সুবিধাজনক ব্যবস্থা রাজনীতির কারণে বন্ধ হওয়ার সম্ভাবনা নেই। এখন ভারতের উচিত বাংলাদেশের ব্যবসাগুলো যেন ভারতের নিজের অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে উপকৃত হয় তা নিশ্চিত করা। বাংলাদেশকে যদি ইউপিআই পেমেন্টের অধীনে আনা যায় তাহলে তা দুই দেশকেই সুবিধা দেবে। উপরন্তু বাংলাদেশের চলচ্চিত্র ও বিনোদন শিল্পকে ভারতের বাজারে আরো বেশি প্রবেশ অধিকার দেওয়ার ক্ষেত্রে কিছু উদারতা দেখাতে হবে। বাংলাদেশে ভারত বিরোধিতা কখনোই পুরোপুরি শেষ হবে না, তবে দেশটি ভারতের বাজারে যত বেশি একীভূত হবে ভারত বিরোধিতা ততই তার ধার হারাবে।